বাস্তব জীবনে তার হোমিওপ্যাথি জগতে তার বাস্তব অভিজ্ঞতা লব্ধগুলি কি ফিলোসফি নিয়ে অন্য মনীষীগণ ডাক্তার কেন সহ অন্যান্য মনীষীগণ কি ব্যক্তি জীবনে হোমিওপ্যাথিকে গবেষণা করে, হ্যাঁ, এর যে একটা নির্যাস, এই যে একটা স্বাদ উপলব্ধি, কেমন ভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে আমরা চিকিৎসা করলে ভালো একটা জায়গায় পৌঁছতে পারবো, কিভাবে রোগকে আরোগ্য করা সম্ভব, কিভাবে রোগের প্রতিবন্ধকতা, কি কি রোগের প্রতিবন্ধকতা গুলো আছে, এই যে মানে একটা ডাক্তারের অর্থাৎ হোমিওপ্যাথি জগতে যতগুলো মনুষ্যগণ আছে তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কি করেছে, বাস্তব অভিজ্ঞতা গুলো একটা বই আকারে লিখেছি, যাকে দর্শন বলা হয়। সেটাই কি হলো কি ফিলোসফি। যেমন ডাক্তার কেন্টের আছে ফিলোসফি, নীলমণি ঘটকের আছে, ওরা অনেকেরই আপনার দর্শন আছে, হোমিওপ্যাথি দর্শন অনেক বিজ্ঞ লেখকের আছে। যদি আপনারা বিভিন্ন মনীষীগণের লেখনী যদি পড়েন, তাদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে যদি সামান্যতম ধারণা হয়, তাহলে আপনার অনেক জায়গায় অনেক ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন। আর এই যে ভালো জায়গায় পৌঁছতে পারবেন, এই ভালো জায়গায় পৌঁছার যে একটা রাস্তা, যে একটা প্রধান ফটক, এই ফটকটাই হলো কি দর্শন, যেটা আপনি দর্শনের মধ্যে পাবেন। যেমন গতদিন ডাক্তার কুণাল ভট্টাচার্য স্যার কিন্তু ফিলোসফির 24 নাম্বার লেকচার থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন, আপনারা সবাই জানেন। অথচ হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনকে কি অনেক দূরে রাখা হয়েছিল, যে একটা শব্দের মধ্যে রাখা হয়েছিল ডাক্তার কেন্টেরই, যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগীকে চিকিৎসা রোগকে চিকিৎসা নয়, রোগীকে চিকিৎসা করো। এই শব্দটাকে কিন্তু ডাক্তার কেন্টি 24 নাম্বার লেকচার অর্থাৎ ফিলোসফি অফ কেন্টের আপনার 24 নাম্বার বক্তৃতায় কিন্তু মানে কটাক্ষ ভাবে বলা হয়েছে যে রোগেরও কি করতে হবে, রোগের সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। 24 নাম্বার বক্তব্যে কিন্তু এটাই বলেছিলেন। এই 24 নাম্বার বক্তব্যটা কি ছিল, এটা কি, এটা হচ্ছে ডাক্তার কেন্টের বাস্তব অভিজ্ঞতা। আর এই বাস্তব অভিজ্ঞতাটাই কি দর্শন। এটা আমরা শিখবো, তারপরে আমরা কি ধীরে ধীরে পর্যায়ক্রমে সামনের দিকে আগাবো, এই তো দর্শন। তো মনির ভাইয়ের সুরেই বলবো যে আমাদেরকে দর্শন থেকে অনেক দূরে রাখা হয়। আমাদের যেমন ধর্মীয় শিক্ষাকে আমরা যখন দর্শন নিয়ে পড়তে যাই, তখন আমাদেরকে নাক ছিটকায়, অনেকেই বলে যে দর্শনের ছাত্র, অনেকেই নাক ছিটকায়। আবার ছোটবেলায় এটাও শুনতাম যে দর্শনের শিক্ষার্থীদের কি নাস্তিকবাদের দিকে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ ভুলভাল ভাবে বুঝাইতো। এটা আপনাদের বাস্তব জীবনে জানেন। কিন্তু যখন যখন মেধা একটু বিকাশিত হলো, আমরা তখন বুঝতে পারলাম না, দর্শন এমন একটা জ্ঞান, যে জ্ঞান দ্বারা আমরা কি করতে পারবো, ভালো মন্দ বিবেচনা বিচার বিশ্লেষণ করতে পারবো। দর্শনটা হচ্ছে কি অভিজ্ঞতা ফল। পৃথিবীতে যত মনীষীগণ আসছে, তার ব্যক্তিগত জীবনে যে সকল অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছে, সেই সব অভিজ্ঞতা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে রেখে গেছেন, সেটাই হলো দর্শন। তার মানে কি প্রতিটা কাজ, হ্যানিম্যানের প্রতিটা কাজই কিন্তু দর্শন। এই যে অর্গান অফ মেডিসিন, তার বাস্তব জীবন দর্শনের বাইরে কিছু, দর্শনের বাইরে কিছু না, এটাও কিন্তু দর্শন। আর আমরা যা অর্জন করব, অর্থাৎ আপনার অর্গান অফ মেডিসিন থেকে যা অর্জন করব, এটা আমাদের দর্শন না হবে। আর এই যে ম্যাটেরিয়া মেডিকা, এই যে এই যে ম্যাটেরিয়া মেডিকা অনেক লেখক লিখেছেন, ডাক্তার বড়ি, ডাক্তার উইলিয়াম, ডাক্তার কেন সহ ডাক্তার হ্যানিম্যান সহ অনেক মনীষীগণ কি তাদের ম্যাটেরিয়া মেডিকা লিখে গেছেন, যেখানে কি ওষুধ প্রুভিং, অর্থাৎ কি ওষুধের সিমটম গুলো লিপিবদ্ধ আছে, মানে ওষুধ পরীক্ষা করে তার যে চিত্র পাওয়া গেছে, সেগুলা কি ম্যাটেরিয়া মেডিকা বই আকারে এটা আমাদের কাছে লিখে গেছে। এটাও কিন্তু দর্শন, এটাও ফিলোসফি, এটা ফিলোসফির বাইরের কিছু না। সুতরাং আমরা যা পড়বো, আমরা বাস্তব যা অভিজ্ঞতা অর্জন করব, সেগুলো সম্পূর্ণটাই কি হবে, দর্শন হবে। আমরা তো আমাদের দর্শনটা বুঝলাম, এখন আমাদের কোন দর্শন শিখতে হবে, হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে, হোমিওপ্যাথি চিকিৎসা বুঝতে হলে আমাদের কোন দর্শন পড়তে হবে, কোন দর্শন শিখতে হবে,
কিভাবে আমরা রোগীর দিকে যাব, এই নলেজটা কে দিবে? এই যে আপনাকে রোগীকে সারাবেন, রোগীকে আরোগ্য করবেন, রোগীকে সুস্থতার দিকে ফিরিয়ে নিয়ে যাবেন, খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করবেন, এই নলেজটা আপনাকে কে দিবে? এই নলেজটা আপনাকে একমাত্র কে দিবে জানেন? সেটা হলো দর্শন, ফিলোসফি। এজন্য ফিলোসফির অনেক অনেক গুরুত্ব, হোমিওপ্যাথি বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রে ফিলোসফির অনেক অনেক প্রয়োজন, যেটা ছাড়া আপনারা চলতেই পারবেন না। অথচ আমাদের অনেক কলেজের মাধ্যমে বলে না, যেমন কলেজে পড়ানো হয়, ফিলোসফি পড়ানো হয়, সব সব দিক দিয়ে পড়ানো হয়, কিন্তু আমাদের বিশেষ বিশেষ কিছু ব্যক্তিবর্গ ফিলোসফি অনেক দূরে রাখে। এই বিষয় রাখতে হবে যে আমাদের দর্শন বুঝতে হবে, দর্শন দেখে দর্শনের যে দরজায়, সেই দরজা দিয়েই আমাদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা করার মধ্যে পৌঁছতে হবে। তো আমি যে কথাটা বলতেছিলাম, যেহেতু ম্যাম আসতে কিছুক্ষণ লেট করবেন, উনি খুব ক্লান্ত, টায়ার্ড, হ্যাঁ, রাস্তায় অনেক জ্যাম ছিল। তো এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে মায়াজাম বুঝতে হবে, মায়াজামকে শিখতে হবে। আমি সেই বিষয়ে এখন কিছু কথা বলবো, জাস্ট মায়াজামের একটা ধারণা দিব। আপনারা সবাই বিষয়গুলো একটু বুঝবেন, যেগুলো বুঝবেন না আমাকে একটু বলবেন, তাহলে আমি এই বিষয়টা আবার একটু বোঝাবো। আমি চাই আপনারা প্রতিটা মেডিসিনের মধ্যে মায়াজাম পাবেন, ফিলোসফি পাবেন, দর্শন পাবেন, অনেক কিছু পাবেন। আপনি প্রতিটা রোগীর মধ্যে যখন অবজারভেশন করবেন, রোগীর আচার আচরণ দেখতে পাবেন যে সে কোন মায়াজামের মধ্যে আছে, সে কোথায় আছে, তার অবস্থা অবজারভেশন করে আপনি সঠিকভাবে ধরতে পারবেন যে এই রোগীটা শরিক মায়াজাম তার প্রধান হয়ে আছে, তার সাইকোটিক মায়াজাম প্রধান হয়ে আছে, তার সিফিলিস মায়াজাম প্রধান হয়ে আছে। তো আপনি যেহেতু মেডিসিন, ম্যাটেরিয়া মেডিকা যতগুলি মেডিসিন আছে, প্রত্যেকটা মেডিসিনই কিন্তু মায়াজামের পুরো লিখিত হয়েছে, মায়াজামকে কেন্দ্র করে মেডিসিন গুলা কিন্তু ম্যাটেরিয়া মেডিকা সাজানো আছে। তো এই বিষয়ে কিন্তু আপনারা সবাই জানেন। তো আপনারা খুব সহজে এই জিনিসটা বুঝতে, যে আপনারা খুব সহজে এই জিনিস, যে আপনারা যদি মায়াজামটা একটু ধারণা নিতে পারেন, মায়াজাম সম্পর্কে একটু বুঝতে পারেন, করতে পারেন, একটু বুঝেন, হৃদয় গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু প্রত্যেকটা মেডিসিনের মধ্যে মায়াজামকে খুঁজে পাবেন। আবার প্রত্যেকটা রুগীকে অবজারভেশন করার সময় আপনারা মায়াজামকে দেখতে পাবেন, সহজ চোখে দেখতে পাবেন। হ্যানিম্যান স্যার এই জন্য মায়াজাম সম্পর্কে 2-4টা পৃষ্ঠায় তিনি লিখেছিলেন, যদিও সেই 2-4টা পৃষ্ঠায় অনেক বড় বই আকারে বর্তমান বাজারে। তো আমি খুব ওই এক পেজ থেকেই বলবো, একদম সামারি আকারে। তো আমার মনে হয় আপনারা সহজে বুঝতে পারবেন। মায়াজাম মায়াজাম হচ্ছে এমন কিছু যা একবার মানবদেহে ঢুকলে এবং সুচিকিৎসা না হলে এমন একটা অবস্থা সৃষ্টি করে যা সারা জীবন ধরে চলতে থাকে। একটু ভালোভাবে খেয়াল করবেন। মায়াজাম হচ্ছে এমন কিছু যা একবার মানবদেহে ঢুকলে, দেখেন মায়াজাম কিন্তু মানে কি, এই কারো সাহায্যে ঢুকে, বা পারিপার্শ্বিক কারণে শরীরের মধ্যে ঢুকে, আবার বংশক্রমিক ভাবে প্রাপ্ত হয়। এখানে এভাবে বলা হচ্ছে যে মায়াজাম হচ্ছে এমন কিছু যা সুচিকিৎসিত না হলে এমন একটা অবস্থা সৃষ্টি করে যা সারা জীবন ধরে চলতে থাকে, এবং সন্তানদের মধ্যেও তার ফলজনিত অস্বাভাবিক অবস্থার চিহ্ন প্রায় সুপ্ত অবস্থায় বর্তমান থাকে। অনেকেরই ধারণা সোরা একটি মায়াজাম, যা দ্বারা শিরোরোগের 8 ভাগের 7 ভাগ সংঘটিত হয়, কিন্তু এখানে আমাদের মারাত্মক ভুল। সোরা মায়াজাম নয়, সোরা মায়াজাম নয়, এটা একটা মায়াজামেটিক অবস্থা যা শরিক মায়াজাম দ্বারা সৃষ্টি হয়। সিফিলিস ও সাইকোসিস মায়াজাম নয়, মায়াজামেটিক অবস্থা যা সিফিলিটিক এবং সাইকোটিক মায়াজাম দ্বারা সৃষ্টি হয়। আর বহু পুরাতন রোগের কারণ হতে পারে। অবশ্যই সোরা অবশ্যই সোরা এই রোগ অবস্থা আবার বহু পুরাতন রোগের কারণ হতে পারে। প্রকৃতপক্ষে সিফিলিস ও সাইকোসিস ছাড়া আর সব পুরাতন রোগই হলো সোরা। একই সোরার সহস্র রূপ, আপনারা জানেন, শুনেছেন হয়তো বা লেকচারে ছাড়তে, যে একটা সোরার হাজারো কোটি রূপ। তার মানে কি, তার সে রাক্ষস, তার মুখে তার রূপের কোনো অভাব নেই। তার অনেক রূপ। একই সোরার সহস্র রূপ। রোগ বিভাগ ঘটিত নিরূপণ অনুসারে এক একটা রূপের এক একটা নাম দেওয়া হয়েছে, যেমন টিউবারকুলোসিস, কুষ্ঠ, ক্যান্সার, মির্গি ইত্যাদি। যদি টিউবারকুলোসিসকে সোরার একটা রূপ বলে ধরা হয় তাহলে সেটা রোগ হয়ে দাঁড়ায়। কাজে আধুনিক প্যাথোলজি অনুসারে বিচার করলে সোরা কারণ,
আর হোমিওপ্যাথিক প্যাথোলজি অনুসারে বিচার করলে সোরা একটি রোগ। হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজ গ্রন্থে সোরা ও সিফিলিস সাইকোসিস বিশদ বিবরণ করেছেন। প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে হোমিওপ্যাথি মতে সিউডো ক্রনিক রোগ এবং কৃত্রিম শিরোরোগ ছাড়া আর সব পুরাতন রোগী সোরা ও সিফিলিস সাইকোসিসের অন্তর্ভুক্ত। যে প্র্যাকটিস অফ মেডিসিন আমরা পড়ি তাতে সোরা ও সিফিলিস সাইকোসিস নেই, অর্থাৎ হোমিওপ্যাথি নেই। তার মানে কি, যে গ্রন্থে সোরা সিফিলিস সাইকোসিস মায়াজাম সম্পর্কে কোনো কিছু আলোচনা নেই সেটা কি হোমিওপ্যাথি কোনো গ্রন্থ নয়? হ্যানিম্যান কিন্তু এই কথা দৃঢ়ভাবে বললেন। কাজে নতুন প্র্যাকটিস অফ মেডিসিন লেখা দরকার, যার প্রত্যেকটি রোগের বর্ণনার মূল কারণ সোরা। এই যে আমরা রেপোর্টারে শিখতেছি, প্রতিটা মেডিসিনের মধ্যে কিন্তু বিভিন্ন মায়াজাম লুকা আছে। এই যে আমরা ম্যাটেরিয়াল মেডিকে পড়ি, প্রত্যেকটা মেডিসিনের মধ্যে বিভিন্ন মায়াজাম লেখা লুকা আছে। হয়তো বা কেউ ফার্স্ট গ্রেডে, কেউ সেকেন্ড গ্রেডে, কেউ থার্ড গ্রেডে, এভাবে লেখা আছে, পাবেন আপনারা। ম্যাম আইছেন রাফিজুল ভাই, লেখা দরকার। তার মানে বর্তমান বাজারে যে সকল প্র্যাকটিস অফ মেডিসিন আছে, এই সকল প্র্যাকটিস অফ মেডিসিন কিন্তু হোমিওপ্যাথিতে গ্রহণযোগ্য না। কথাটা কিন্তু এটাই বোঝাচ্ছে। কেন না? কারণ এখানে ওই আপনার সোরা সিফিলিস সাইকোসিস ও অন্যান্য যে সকল ম্যাজাম আছে এই সকল সম্পর্কে কি আলোচনা করা হবে। অনেক ভালো ভালো বিষয়জ্ঞানী দেখেছে, কিন্তু কিন্তু এগুলো হোমিওপ্যাথিতে কিন্তু মানে প্রয়োজন না, লেখার দরকার। এখানে প্রয়োজনীয়তা অনুভব করতেছেন যে একটা ভালো একটা প্র্যাকটিস অফ মেডিসিন লেখা দরকার, যেখানে থাকবে কি, যার প্রত্যেকটিতে কেমন বৈশিষ্ট্য হবে ওই প্র্যাকটিস অফ মেডিসিনে। আপনারা কিন্তু এটা খুব সুন্দরভাবে শুনবেন এবং আপনারা হয়তো বা এই হ্যানিম্যান স্যারের রেখে দেওয়া কাজটা আপনারা করবেন। এটা কিন্তু এখনো কেউ করতে পারে নাই, বাজারে এমন প্র্যাকটিস অফ মেডিসিন নাই। এটা আপনারা করবেন, আপনারা রাইটার হবেন, আপনারা লিখবেন, আপনারা এটা তৈরি করবেন আপনাদের মতো করে। কাজেই নতুন একটা প্র্যাকটিস অফ মেডিসিন লেখা দরকার, যার প্রত্যেকটি রোগের বর্ণনার মূল কারণ, সেখানে কি থাকবে, যার প্রত্যেকটি রোগের বর্ণনার মূল কারণ সোরা, সিফিলিস ও সাইকোসিস উল্লেখ থাকবে, যার মধ্যে অর্গানিক প্যাথোলজি বর্ণনা আগে, প্রত্যেক রোগের ডাইনামিক প্যাথোলজির বর্ণনা থাকবে। অর্থাৎ যার মধ্যে অর্গানিক প্যাথোলজির বর্ণনার আগে, ওই যে অনেকে অর্গানিক মানে বর্ণনা থাকে যে আপনার মনে করেন ফোড়া হলে কি হয়, পুজ হয়, ওখানে ইনফরমেশন হয়, লাল হতে পারে, বিভিন্ন ধরনের অর্গানিক ভাবে আলোচনা থাকে। কিন্তু এর আগে কি থাকতে হবে, প্রত্যেক রোগের ডাইনামিক প্যাথোলজি বর্ণনা থাকতে হবে। ডাইনামিক প্যাথোলজির বর্ণনা মানে কি, মানে কারণ, এই যে ফোড়াটা কেন হলো, তার এই ফোড়াটার মূলে কি আছে। আসলে ফোড়া তো স্বাভাবিকভাবে 2 বছর আগে ছিল না, পাঁচ দিন আগে ছিল না, কিন্তু এই ফোড়াটা কেন আসলো, এই ডিএনএটা কি বা আরএনএটা কি, এটা ক্রোমোজোম মাইক্রোজোম যাই বলেন না কেন, এটা আসার কারণটা কি, এই কারণটাও বর্ণনা থাকতে হবে। ডাইনামিক যে একটা লেভেল আছে, এই লেভেলটাও কিন্তু একটা মেডিসিনে বর্ণনা থাকতে হবে। তো রোগ চিকিৎসায় তথাকথিত রোগের নাম, খেয়াল করবেন, রোগ চিকিৎসায় তথাকথিত রোগের নাম ভুলে ভুলে রোগীর চিকিৎসার বিষয় উল্লেখ করা থাকবে। খেয়াল করবেন, রোগ চিকিৎসায় মানে রোগের চিকিৎসা এখানে উল্লেখ থাকবে না, রোগ চিকিৎসায় তথাকথিত রোগের নাম ভুলে যেতে হবে, বরং সেখানে রোগীর চিকিৎসার বিষয় উল্লেখ করা থাকবে, যার প্রগনোসিস বা নিদানের কেন্ট এর অবজারভেশন উল্লেখ থাকবে। যেখানে কার অবজারভেশন উল্লেখ থাকবে বা দর্শন উল্লেখ থাকবে, সেটা হচ্ছে কি, কেন্ট স্যারের অবজারভেশনটা উল্লেখ থাকবে ওই জায়গায়। ওষুধের শক্তি ও পূর্ণ প্রয়োগের উল্লেখ থাকবে, যেদিন এটা সম্ভব হবে। খেয়াল করবেন, যেদিন এরকম আকারে একটা প্র্যাকটিস অফ মেডিসিন লেখা হবে বা লেখা সম্ভব হবে, সেই দিন প্রকৃত হোমিওপ্যাথি শেখা বা শেখানো সম্ভব হবে, সার্থক হবে। তার আগে এটা কখনোই সম্ভব নয়। শিক্ষাক্রমের প্রথম থেকে শেষ পর্যন্তই রোগ, শিক্ষাক্রমের প্রথম থেকে শেষ পর্যন্ত রোগ, রোগ আর রোগ শিখিয়ে চিনিয়ে পড়িয়ে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর রোগী চিকিৎসা করতে বলা হাস্যকর বা অবাস্তব। এই অবাস্তব পথে প্রকৃত হোমিওপ্যাথি সৃষ্টি আশা সুদূর পরাহত। দেখেন, আমাদের যে শিক্ষা কার্যক্রম আছে, সেখানে কি বলা হয়, শিক্ষাক্রমে প্রথম থেকে শেষ পর্যন্ত রোগ বিষয় বলানো হয়, রোগ বিষয় বুঝতে শেখানো হয়, রোগ আর রোগকেই শেখানো হয়, রোগকে চিনানো হয়। আর এরপরে কি পরীক্ষা হয়, পরীক্ষা উত্তীর্ণ করা হয়। তো স্যার বলতেছেন
উত্তীর্ণ হওয়ার পর রোগী এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যদি আমরা চিকিৎসা করতে যাই তাহলে সেটা কি হবে? হাস্যকর এবং অবাস্তব। এই অবাস্তব পথে প্রকৃত হোমিওপ্যাথ সৃষ্টির আশা সুদৃঢ় করা হতো। মানে কি, এই অবাস্তব পথে যদি আমরা হোমিওপ্যাথি সৃষ্টি করতে চাই, শিক্ষার্থী সৃষ্টি করতে চাই, হোমিওপ্যাথি ভালো একটা ডাক্তার তৈরি করতে চাই, তাহলে এটা আশা করা কি হচ্ছে? সুদৃঢ় করা হতো। মানে কি, অনেক দূরের একটা বিষয়। সোরাস, সিফিলিস, টিউবারকুলোসিস, সাইকোসিস, এই 4টি রোগ অবস্থার উপরেই রোগ জীবাণু কাজ করে এবং তথাকথিত রোগ সৃষ্টি করে। এই রোগ অবস্থার মধ্যে সোরাই হলো রোগ প্রবৃদ্ধির মূল কারণ। সরি, এই রোগ অবস্থার মধ্যে সোরাই হলো রোগ প্রবণতার বৃদ্ধির মূল কারণ। তাহলে আপনি এটা বুঝতে পারলেন যে পৃথিবীতে যতগুলো অসুখ বিসুখ হয় এর মূলে থাকে হচ্ছে সোরা। অর্থাৎ 8/7 কি রোগের মূল কারণ হচ্ছে সোরা। সোরা না, কারণ সোরা না থাকলে তরুণ রোগও হবে না। অনেক রোগ তো দূরের কথা, সোরা যদি না আক্রমণ করে, সোরা যদি না থাকতো তাহলে কখনো কি হতো না? একিউট রোগগুলা হতো না। রোগ জীবাণু রোগের কারণ অবশ্যই, কিন্তু সোরা দ্বারা প্রভাবিত অত্যধিক প্রবণতার ফলে জীবনী শক্তি অপেক্ষাকৃত দুর্বল হলে তবেই রোগ জীবাণু তার উপর প্রভাব বিস্তার সৃষ্টি করে। খুব খেয়াল করবেন। দেখেন, রোগ জীবাণু রোগের কারণ অবশ্যই, এটা আপনাদের মানতে বাধ্য, রোগ জীবাণু রোগের কারণ। কিন্তু সোরা ওই যে ব্যক্তি আক্রান্ত হবে তার মধ্যে বিদ্যমান, তার মধ্যে কি সোরা বিদ্যমান, বিধায় কি তার জীবনের শক্তি কি হয়? যখন তার জীবনের শক্তি দুর্বল হয়, সোরা প্রভাব বিস্তার করে, তখন ওই রোগ জীবাণু দ্বারা কি সে আক্রান্ত হয়, তখনই তো রোগ সৃষ্টি হয়। সেজন্য বলতেছে যে রোগ জীবাণু রোগের কারণ অবশ্যই, কিন্তু সোরা দ্বারা প্রভাবিত অত্যধিক প্রবণতার ফলে জীবনী শক্তি অপেক্ষাকৃত দুর্বল হলে তবেই রোগ জীবাণু তার উপর প্রভাব বিস্তার করে এবং রোগ সৃষ্টি করে। বিভিন্ন অবস্থায় একই গাছে, একটা গাছের উদাহরণ দিচ্ছে এখানে, সাধারণত একটা গাছের উদাহরণ দিচ্ছে যাতে আপনাদের সহজ ভাবে বুঝতে পারেন। বিভিন্ন অবস্থায় একই গাছের ভিন্ন ভিন্ন রূপ অনভিজ্ঞ ব্যক্তির পক্ষে যেমন শনাক্ত করা দুঃসাধ্য। যেমন একটা আমের গাছে বিভিন্ন ধরনের কলম দেন, যদি আমি অনভিজ্ঞ, আমি এই সম্বন্ধে না জানি, তাহলে কিন্তু আমি চিনতে পারবো না। সেটা এখানে বোঝানো হচ্ছে যে বিভিন্ন অবস্থায় একই গাছের ভিন্ন ভিন্ন রূপ অনভিজ্ঞ ব্যক্তির পক্ষে যেমন শনাক্ত করা দুঃসাধ্য, তেমন দোষরূপ গাছের বিভিন্ন অবস্থাকে তেমন দোষরূপ গাছের বিভিন্ন অবস্থায় চিকিৎসককে বিশেষ করে শিক্ষানবিশকে বিভ্রান্ত করে তোলে। যেমন ওই গাছকে চিনতে পারবে না, ঠিক তেমনই রোগ চিনে আমাদের চিকিৎসা কাজও হবে না। এই উদাহরণ এটাই বোঝানো হচ্ছে, যাকে চূড়ান্ত ভাবে বোঝানো হচ্ছে এভাবে যে একজন খেয়াল করেন, বিভিন্ন অবস্থায় একই গাছের বিভিন্ন অবস্থায় একই গাছের ভিন্ন ভিন্ন রূপ অনভিজ্ঞ ব্যক্তির পক্ষে যেমন শনাক্ত করা দুঃসাধ্য, তেমনই দোষরূপ গাছের বিভিন্ন অবস্থায় চিকিৎসককে অর্থাৎ বিশেষ করে শিক্ষানবিশকে বিভ্রান্ত করে তোলে। একজন বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ব্যক্তির পক্ষে গাছের অংশ বিশেষ দেখে চিনতে যেমন কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট হবে না, সেরকম 4টি দোষকে একবারে চিনতে পারলে, অর্থাৎ সেরকম কি 4টি দোষকে একবার চিনতে পারলে যে কোনো অবস্থা তার স্বরূপ বোঝা সহজ হবে। রোগীর জীবনের বিভিন্ন অবস্থায় 4টি দোষের চেহারা জানা থাকলে তাদের চিনতে বা তার অবস্থা জানতে পারা যায়। খুব ডিপলি ভাববেন, খেয়াল করেন। যেমন একজন বিশেষজ্ঞ অভিজ্ঞ ব্যক্তির পক্ষে ওই যে গাছের বিভিন্ন রূপ যতই হোক না কেন, সে কিন্তু বুঝতে পারবে যে এই গাছ, এটি লোকনাম, এটা আমরুপালি, এটা খিসাফাত, এটা লেংড়া, বিভিন্ন রকমের কিন্তু সে জানবে, কারণ কি সে অভিজ্ঞ। ঠিক তদরূপ ভাবে যদি কোনো চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক যদি 4টা দোষ, অর্থাৎ 4টা দোষ বলতে সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলোসিস, এই 4টা দোষকে একটা বার বুঝে নেয়, একটা বার হৃদয় গ্রহণ করে নেয়, তাহলে সে কি করতে পারে? সে সেরকম 4টি দোষকে একবার চিনতে পারলে, যদি চিনে নিতে পারেন, যে কোনো অবস্থায় সোরা যে রূপ ধারণ করুক, সিফিলিস যে রূপ ধারণ করুক, সাইকোটিক যে রূপ ধারণ করুক, আবার টিউবারকুলোসিস যেই রূপ ধারণ করুক না কেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে রোগী বর্তমান তার সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলোসিস বর্তমান বিরাজমান।
বেশি তার উপর প্রভাব বিস্তার করে, সেটা আপনি বুঝতে পারবেন। এটা আপনার সমস্যা হবে না তেমন, যেমন ওই যে অভিজ্ঞ বিশেষজ্ঞ যেমন আম গাছ সামান্য দেখেই চিনতে পারলো, ঠিক তেমনই ভাবে আপনি রোগী অবজারভেশন করার সময় সহজেই বুঝতে পারবেন যে এই রোগীটার উপর কোন দোষটা বেশি নির্ভর করে আছে বা প্রভাব বিস্তার করে আছে। দেখেন, রোগীর জীবনের বিভিন্ন অবস্থায় 4টি দোষের চেহারা জানা থাকলে, এই জন্য আপনাকে কি জানতে হবে, রোগীর জীবনের বিভিন্ন অবস্থায় এই 4টা দোষের চেহারা জানতে হবে, 4টা দোষ সম্পর্কে আপনাকে জানতে হবে। জানা থাকলে তাদের চিনতে বা তার অবস্থা জানতে পারা যায়। যদি জানা থাকে তবে আপনি তাদেরকে চিনতে পারবেন এবং তার অবস্থাও জানতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি এখানে, যেমন ফল দেখে গাছ চেনাটা অবশ্যই সহজ। ফল দেখে সাধারণত সবাই গাছ চিনতে পারেন, কারণ ফলের সঙ্গে প্রায় সকলেই পরিচিত। বিপরীত চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় রোগ বলে শুধু রোগের পরিণতি বা ফলকেই পরিচিত করে তুলেছে। তাই এই পরিণতি দেখেও রোগ বৃক্ষ অর্থাৎ 4টি দোষ চেনা যায়। আমরা কিন্তু যদি আমাদের মেডিকেলে যে রোগের ভাবি ফল সম্পর্কে বেশিরভাগ আমাদের পড়ানো হয়, তার জন্য আমরা রোগের ফল জানি বুঝি, কিন্তু এই রোগের ফল দেখেও কিন্তু আমরা এই 4টা দোষকে বুঝতে পারবো বা চিনতে পারবো। তবে এই সময় দোষ পূর্ণতা প্রাপ্তর তবে এই সময় দোষের পূর্ণতা প্রাপ্ততার ফলে আরোগ্যের আশা অনেক কমে যায়। কিন্তু আমরা যখন চিনতে পারবো যে তার পায়ে ক্ষয় ধরেছে, তার কি ক্যান্সারে আক্রান্ত হয়েছে, এই যে ফলাফল আমরা যতই বুঝতেছি যে সিফিলিসের দিকে দৌড়াচ্ছে, কিন্তু আমাদের এই ফলটা দেখলে এটা অনেক এর চেয়ে হাতে কলমে রুগী দেখে 4টি দোষের জ্ঞান যুক্ত করে নিলে সুবিধা হয়। বারবার কিন্তু একই কথা বলতেছে, এই 4টা দোষ আমাদেরকে শিখতেই হবে, 4টা দোষ আমাদের গভীরভাবে জানতেই হবে। তবেই দোষসমূহ সুপ্ত প্রকাশিত উভয় অবস্থা সম্পর্কে জ্ঞান থাকা চাই। দেখেন, যদি আমরা জানি তাহলে আমরা এই 4টা দোষের সুপ্ত অবস্থা কেমন এবং বিকশিত অবস্থা কেমন এটা ভালোভাবে জানতে পারবো, আর এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে আমাদের। কারণ সুপ্ত দোষ প্রকাশের জন্য সুপ্ত দোষ প্রকাশের জন্য চাই অনুকূল পরিবেশ। সুপ্ত যে কোনো দোষগুলো আছে এগুলো যদি অনুকূল পরিবেশ না পায় তাহলে কোনোদিন এরা বিকশিত হবে না। অর্থাৎ পরিপোষক উত্তেজক কারণ, অনুকূল পরিবেশ মানে কি, পরিপোষক ও উত্তেজক কারণ। যদি পরিপোষক বা উত্তেজক কারণ পায় তবেই ছোরা তার বিকশিত রূপ দেখাবে, তবে সাইকোসিস যে সুপ্ত ছিল তার বিকশিত রূপ দেখাবে, তবেই সিফিলিস তার সুপ্ত অবস্থা ছিল তার বিকশিত রূপ দেখাবে, তবেই সিফিলিটি টিউবারকুলোসিস যে সুপ্ত ছিল সে এখন কি করবে, তার বিকশিত রূপ দেখাবে। কখন দেখাবে, যখন সে পরিপোষক এবং উত্তেজক কারণ পাবে। এটা কখন পাবে, যখন রোগ তার জীবনী শক্তি দুর্বল হবে। দেখেন, সুস্থ অবস্থায় 4টি দোষ সারা জীবন থাকতে পারে। এই যে সুপ্ত অবস্থায় এই 4টা দোষ মানবদের সারা জীবন থাকতে পারে। যদি সুপ্ত অবস্থা থাকে তেমন কোনো শরীরে ক্ষতি হবে না, কিন্তু যদি বিকশিত হতে শুরু করে তখন কিন্তু সমস্যা। বিকশিত হতে যখন ফল ধরবে, ফলে পরিপক্কতা আসবে এবং যদি ঝরে পড়ে সে বুঝবেন যে সে মারা গেল। ঠিক তেমনই সুপ্ত অবস্থা 4টি দোষ সারা জীবন থাকতে পারে। অবশ্যই ব্যক্তি বিশেষ আচার আচরণ অভ্যাস মেজাজ জলবায়ু ইচ্ছা অনিচ্ছা দ্বারা সুপ্ত দোষ শনাক্ত করা সম্ভব। এই ছিল মায়াজামের মানে খুব সামান্য পটভূমি। মায়াজাম আমাদের কেন চিনতে হবে, কেন বুঝতে হবে, এই বিষয়ে সাধারণ একটা থিওরি বা থিম।
এইটুক বিষয়ে যদি কারো মানে প্রশ্ন থাকে বুঝতে, তাহলে বলতে পারেন। আর যদি আমরা সময় পাইতাম তাহলে সোরাল সিফিলিস সাইকোসিস টিউবারকুলোসিসের যে রূপ, যে সুপ্ত অবস্থা তাদের কেমন অবস্থান এবং বিকশিত অবস্থা তাদের কেমন চেহারা, এটা আমরা যদি সময় পাই নেক্সট টাইমে এই বিষয় নিয়ে একটা বার আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে 55 বেজে গেছে, অর্গানন অফ মেডিসিন পঞ্চম সংস্করণের পূর্ব পর্যন্ত যখন চিকিৎসা কাজ করতেছিলেন তিনি দেখলেন যে রোগী বারবার ফিডব্যাক আসতেছে, রোগ বারবার ফিরে আসতেছে, কিন্তু একটা রোগী একদম কেয়ার মানে কিওর হয়ে ভালো হলো, সেই রোগটা আবার ফিরে আসলো। প্রথম অবজারভেশন এটা ছিল। দ্বিতীয় অবজারভেশন, রোগে আরোগ্য হচ্ছে, আরোগ্যের পথে দেখা যাচ্ছে কি আর ভালো হচ্ছে না। আমরা উচ্চ লেভেল 6, 30, 6, 12, 30 দিয়ে যাচ্ছে, তাও কাজ হচ্ছে না। তার মানে রোগের মাঝে একটা প্রতিবন্ধকতা আছে। হ্যাঁ, এই যে এই সকল অভিজ্ঞতাগুলি, এগুলো হচ্ছে দর্শন। এগুলাকে বাস্তব অভিজ্ঞতাই হলো দর্শন। আর যে সকল দোষ, বাধা, বিপত্তিগুলি তিনি উদ্ঘাটন করলেন সেগুলাই কি হলো মায়াজাম। মায়াজাম জাস্ট হচ্ছে কি রোগের ভিতরের মূল মানে বিষয়বস্তু, যে রোগ কেন উৎপত্তি হয়, রোগ আরোগ্যের ক্ষেত্রে কেন প্রতিবন্ধকতা, কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই তো হলো মায়াজাম। আপনি মনে করবেন যদি সোরা পৃথিবীতে যদি না থাকতো, পৃথিবীতে কোনো রোগী হতো না। সোরাই পৃথিবীর 8 ভাগের 7 ভাগ রোগের কারণ। সুতরাং বোঝাই যাচ্ছে যে সোরাই কি পৃথিবীর ওই সহস্র রাক্ষস দানবের মাথা, যা আমাদের শরীরে 8 ভাগ মানুষের 7 ভাগকেই 7 ভাগ মানুষে কি করে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। যে সোরা আগে ছিল কুষ্ঠ রূপে, সেই সোরাই আজকে আমাদের শরীরে চর্মরোগে রূপান্তর। যে সোরা ছিল আগে, এরকম বহু উদাহরণ তার ক্রনিক ডিজিজে মহাত্মা হ্যানিম্যান দিয়ে গেছেন। আমি তো অত মানে এখনো ক্রনিক ডিজিজ সম্পূর্ণ শেষ করতে পারি নাই। তো এতটুকু বুঝেছি যে সোরাই পৃথিবীর সকল রোগের মা, তাকে জননী বলা হয়। সোরাই পৃথিবীর সকল রোগের জননী বা মা, যে জন্ম দেয়, রোগকে জন্ম দেয়। আর এই বিষয়ে শিক্ষার যে কৌশল, সেটাই হলো মায়াজাম। মায়াজাম তত্ত্ব যাকে বলা হয়। হয়তো আমি সেভাবে বোঝাতে পারি নাই, দুঃখিত। স্যাররা যেভাবে বোঝানোর দরকার সেভাবে বোঝাতে পারি নাই। আমাদের সময় হাতে কম।